বন্ধুরা, আজ আমি কুতুবউদ্দিন আইবেক নিয়ে আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করি। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে ভারতে তার প্রতিনিধি দাস কর্মচারী কুতুবউদ্দিন আইবেক তার প্রভুর ভারতীয় রাজ্যের শাসনভার নিজ হাতে নেন। 1206 থেকে 1208 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি। 1208 খ্রিস্টাব্দে তিনি দিল্লির স্বাধীন সুলতান হিসাবে নিজেকে স্থাপন করেন। অধিকাংশ ঐতিহাসিক কুতুবউদ্দিন আইবেককেই দিল্লির প্রথম স্বাধীন সুলতান বলে গণ্য করেন। তার শাসনকাল স্বল্পকালীন হলেও এই কারণে গুরুত্বপূর্ণ যে গজনি বা ঘুরের আধিপত্য থেকে বিচ্ছিন্ন করে তিনি দিল্লির স্বাধীন সুলতানি স্থাপন করেন। কুতুবউদ্দিনের জন্ম হয় তুর্কিস্তানের এক সম্ভ্রান্ত বংশে। তুর্কি ভাষায় আইবেক কথার অর্থ হল যারা চাঁদের মতো সুন্দর। কুতুবউদ্দিন অবশ্য দৈহিক সৌন্দর্যের অধিকারী ছিলেন না। তার হাতের একটি আঙুল কাটা ছিল। ভাগ্যদোষে তিনি দাসে পরিণত হন। নিশাপুরের দাস বাজার থেকে কাজী ফখরুদ্দিন কুফি তাকে খরিদ করে পুত্রস্নেহে পালন করেন। শাস্ত্র ও শস্ত্রে এই সময় কুতুবউদ্দিনের শিক্ষা হয়। কাজীর মৃত্যুর পর তিনি পুনরায় দাস হিসাবে বিক্রি হলে সুলতান মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে কেনেন। কিছুদিনের মধ্যে কুতুবউদ্দিনের বদান্যতা ও সামরিক প্রতিভা মোহাম্মদ ঘুরির দৃষ্টি আকর্ষণ করে। শেষ পর্যন্ত মোহাম্মদের দুই প্রধান দাস সেনাপতি নাসিরউদ্দিন কুবাচা ও তাজউদ্দিন ইলদুজের তিনি সমান পদমর্যাদা ও ক্ষমতা পান। মোহাম্মদ ঘুরির ভারত বিজয়ের সময় কুতুবউদ্দিন আইবেক ছিলেন তার ডান হাতের মতোই। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি তার সামরিক প্রতিভার পরিচয় দেন। এরপর মোহাম্মদ ঘুরি প্রধানত মধ্য এশিয়ার যুদ্ধে ব্যাপৃত থাকায় উত্তর ভারতে তুর্কি বিজয়কে সম্পন্ন ও দৃঢ় করার কাজ তার ভারপ্রাপ্ত সেনাপতি হিসাবে কুতুবউদ্দিন সম্পন্ন করেন। মোহাম্মদ নীতি নির্ধারণ করেন তার সুযোগ্য শাসক কুতুবউদ্দিন তাকে কার্যকরী করেন। তিনি কনৌজের জয়চন্দ্রকে পরাস্ত করেন। রণথম্বর, কালিঞ্জর, মিরাট ও বারাণসী জয় করেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক কয়েকটি জটিল সমস্যার সম্মুখীন হন। প্রথমত, তার প্রভু মোহাম্মদ ঘুরি তাকে ভারতীয় রাজ্যের উত্তরাধিকার ঘোষণা করেননি। মোহাম্মদ তার অকস্মাৎ মৃত্যুর জন্য উত্তরাধিকারের প্রশ্নটিকে সমাধান করতে পারেননি। সুতরাং দিল্লির সিংহাসনে কুতুবউদ্দিনের কোনো বৈধ অধিকার ছিল না। কুতুবউদ্দিনের হাতে কলমে অধিকার থাকলেও আইনত তিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে নিজেকে মোহাম্মদের উত্তরাধিকারী দাবি করতে পারতেন না। দ্বিতীয়ত, বাংলার বখতিয়ার খলজি নিজেকে মোহাম্মদ ঘুরির অনুচর বলে দাবি করতেন। বখতিয়ার খলজির উপর কুতুবউদ্দিনের নিয়ন্ত্রণ ছিল না। সুতরাং সুলতানি সাম্রাজ্যের পূর্ব সীমান্তে তার অধিকার নিয়ে সন্দেহ দেখা দেয়। তৃতীয়ত, মোহাম্মদ ঘুরি তার নিজ রাজধানীকেই সমগ্র সাম্রাজ্যের শাসনকেন্দ্র মনে করতেন। দিল্লির রাজধানী হিসাবে গণিত হওয়ার কোনো মর্যাদা স্থাপিত হয়নি। দিল্লি অপেক্ষা লাহোরের মর্যাদা বেশিই ছিল। চতুর্থত, সর্বাপেক্ষা বড় সমস্যা ছিল যে মোহাম্মদ ঘুরির উত্তরাধিকার হিসাবে তার দুই দাস কর্মচারী তাজউদ্দিন ইলদুজ ও নাসিরউদ্দিন কুবাচা তার রাজ্য দাবি করেন। এদের দাবির বিরুদ্ধে কুতুবউদ্দিনকে নিজ দাবি প্রতিষ্ঠা করতে হয়। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন লাহোর যাত্রা করেন এবং লাহোরে নাগরিকদের সমর্থনে ক্রমে দিল্লির স্বাধীন শাসনকর্তা হিসাবে নিজেকে ঘোষণা করেন। কিন্তু তিনি আপাতত মালিক ও সিপাহসালার উপাধি নিয়ে সন্তুষ্ট থাকেন। 1208 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির বংশধর গিয়াসউদ্দিন ঘুর কুতুবউদ্দিনকে সুলতান উপাধি দিলে এবং তাকে দাসত্ব থেকে মুক্তিপত্র দিলে কুতুবউদ্দিন
পুরোপুরি স্বাধীন ও সার্বভৌম সুলতান রূপে নিজ অধিকার ঘোষণা করেন। কিন্তু কুতুবুদ্দিনের এই ক্ষমতা বৃদ্ধি মোহাম্মদের অপর ক্রীতদাস তাজউদ্দিনের পছন্দ হয়নি। তাজউদ্দিন ইলদুজ গজনির সুলতান হিসাবে নিজ ক্ষমতা স্থাপন করে কুতুবুদ্দিনের বশ্যতা দাবি করেন। তাজউদ্দিন পাঞ্জাব জয় করার চেষ্টা করলে আইবেক গজনি থেকে বিতাড়ন করেন। কুতুবুদ্দিন সাময়িকভাবে গজনি অধিকার করে তাজউদ্দিনকে গজনি থেকে বিতাড়ন করেন। গজনিতে থাকার সময় কুতুবুদ্দিন আমোদ প্রমোদে মত্ত হলে গজনির নাগরিকরা তার প্রতি বিরক্ত হয়। এই সুযোগে তাজউদ্দিন গজনি পুনরায় দখল করেন। কুতুবুদ্দিনের গজনি থেকে পিছু হটে এসে পাঞ্জাবে তার সীমান্ত দৃঢ় করেন। এই উদ্দেশ্যে তিনি লাহোরে দীর্ঘকাল বসবাস করেন। উত্তর পশ্চিম সীমান্তে প্রতিদ্বন্দ্বী তাজউদ্দিনকে প্রতিহত করার পর কুতুবুদ্দিন তার পূর্ব সীমান্তে বাংলার দিকে দৃষ্টি দেন। বাংলার বখতিয়ার খলজি নিহত হওয়ার পর আলীবর্দী খলজির সঙ্গে অন্যান্য খলজি মালিকদের ঘোর বিরোধ দেখা দেয়। আলীবর্দী ছিলেন কুতুবুদ্দিনের অনুগত। শেষ পর্যন্ত তার প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপে বাংলায় আলীবর্দী খলজির শাসন স্থাপিত হয়। বাংলায় দিল্লির অধিরাজত্ব প্রতিষ্ঠিত হয়। কুতুবুদ্দিন আইবেক সুলতানি সাম্রাজ্যের বিস্তার অপেক্ষা সাম্রাজ্যের নিরাপত্তা ও সংগঠনের দিকে বেশি দৃষ্টি দেন। তিনি রাজপুত শক্তিকে সম্পূর্ণ জয় করার চেষ্টা থেকে বিরত থাকেন। তুর্কি মালিক ও আমিরদের তিনি নিজ বশ্যতায় এনে দিল্লি সুলতানির ঐক্য ও সংহতি রক্ষা করেন। তার প্রধান কৃতিত্ব ছিল গজনির তাজউদ্দিন ইলদুজের আগ্রাসন থেকে দিল্লি সুলতানিকে রক্ষা করা। তিনি গজনির মতো মধ্য এশিয়ার রাজনীতিতে দিল্লিকে না জড়িয়ে দিল্লির সুলতানিকে সম্পূর্ণ ভারতীয় চরিত্র দেন। তিনি দিল্লি নগরীতে তার রাজধানী স্থাপন করে সুলতানি সাম্রাজ্যের ভবিষ্যৎ অগ্রগতির সূচনা করেন। তিনি ইলদুজ ও কুবাচার সঙ্গে আত্মীয়তা স্থাপন করে নিজ মর্যাদা ও ক্ষমতা বাড়িয়ে তোলেন। তিনি নিজে ইলদুজের কন্যাকে বিবাহ করেন এবং নিজ ভগিনীকে কুবাচার সঙ্গে বিবাহ দেন। নিজ কন্যাকে তার প্রধান দাস ইলতুৎমিশের সঙ্গে বিবাহ দেন। তাকে দিল্লির স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা বলা যায় কিনা এ সম্পর্কে বিতর্ক থাকলেও এ বিষয়ে তার দাবি একেবারে নস্যাৎ করা যায় না। ডক্টর নিজামের মতে আইবেক ছিলেন প্রধানত সামরিক নায়ক। তিনি দিল্লির সুলতানিকে কোনো প্রাতিষ্ঠানিক চরিত্র দান অথবা শৃঙ্খলাবদ্ধ প্রশাসন যন্ত্রের উপর স্থাপন করতে পারেননি। তিনি সুলতানি রাজস্বের উন্নতির কোনো চেষ্টা করেননি। অবশ্য তিনি এত স্বল্পকাল রাজত্ব করেন যে এ সকল কাজ করার মতো সময় তার ছিল না। তথাপি যুদ্ধক্ষেত্রে তিনি সেরূপ কৃতিত্ব দেখান। রাজ্য শাসন ও শাসন সংগঠনের ক্ষেত্রে তার প্রতিভার অভাব লক্ষ্য করা যায়। কুতুবুদ্দিন আইবেকের বহু গুণ ছিল, ক্ষমতা তাকে সেই গুণ নষ্ট করতে পারেনি। তার হৃদয় ছিল উদার। ডক্টর হাবিবুল্লাহ যথার্থই মন্তব্য করেছেন, আইবেকের মধ্যে তুর্কি সাহসিকতার সঙ্গে পারসিক মার্জিত রুচি ও ঔদার্যের সমন্বয় দেখা যায়। সাহসিকতা, সামরিক শৌর্য, ন্যায়পরায়ণতা, উদারতা ও দানশীলতা তার চরিত্রে ছিল। তিনি এতই দানশীল ছিলেন যে লোকে তাকে লাখ বক্স বলত। 1210 খ্রিস্টাব্দে চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়। তিনি দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য আরম্ভ করেন।